জীবনে এত অভিজ্ঞতার সাক্ষী হয়েছি, তা তোদের এই একদিনের আসরে বলা কার্যত অসম্ভব। নো প্রবলেম মামা, আজ তুমি না হয় একটা কাহিনী শোনাও, তবে সেরা কাহিনীটা শোনাতে হবে বলে দিলুম। চুপ করতে নটে, খালি পাকা পাকা কথা। মামা যা শোনাবে তাই শুনবো, বুঝলি? আমি আমি কি খারাপটা বলেছি শুনি? আহা, কথা বাড়াস নে, কথায় কথা বাড়ে। তার চেয়ে বরং আমার জন্য কেউ একজন লেবু চায়ের অর্ডার দে দেখি। কোনো দরকার নেই মামা, আসার সময় আমি রবিদার দোকানে বলেই এসছি তোমার জন্য লেবু চা তৈরি করতে, বুঝলে? বাহ 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 বাহ, খুব ভালো কথা। আচ্ছা, এবার আমি আমার ঘটনার বিবরণ দেওয়া শুরু করছি। সবাই চুপটি করে শোন আর মনে মনে কল্পনা কর। ওকে মামা, তুমি শুরু করো। আমি তখন ইউরোপ বেরিয়ে ফিরছি। ফেরবার মুখে একবার জাহাজ থেকে নেমে নীল নদের দেশ অর্থাৎ মিশরকে দেখতে গেলাম। প্রাচীন মিশর আর নেই, যে মিশরের অতীত কীর্তি, বিপুল সভ্যতা, বিচিত্র শিল্প গৌরব, দিগ্বিজয়ী রাজগণ, পরাক্রমশালী পুরোহিতবৃন্দ সমস্ত জগতের বিস্ময় ও শ্রদ্ধা আকর্ষণ করে, তাকে আজ কেবল ইতিহাসের পৃষ্ঠায় খুঁজে পাওয়া যায়। তার পিরামিড ও দেবপূজার মন্দির আজও অক্ষয় হয়ে মরুভূমির প্রান্তে দাঁড়িয়ে আছে। চিত্রে ও ভাস্কর্যে তার সন্তানদের আজও দেখা যায়। সেদিনকার নীলনদ আজও সেই একই সঙ্গীত গেয়ে সমুদ্রের সন্ধানে ছুটে চলে। কিন্তু প্রাচীন মিশরীদের একজনও বংশধর পৃথিবীর বুকে আজ বর্তমান নেই। একটা এত বড় জীবন্ত জাতি কেমন করে এমন নিঃশেষে বিলুপ্ত হয়ে গেল, তা ভাবলে রহস্য বলে মনে হয়। আজ যাদের মিশরী বলে ডাকা হয়, তারা হচ্ছে এক সম্পূর্ণ নূতন ও আধুনিক জাতি। এই নূতন জাতির দেশে গিয়ে সেই মৃত পুরাতন জাতির অনেক শিল্পকীর্তি ও গৌরবের নিদর্শন দেখল। মনটা কেমন উদাস হয়ে গেল। কার্নাকের মন্দিরের সামনে বসে বসে খানিকক্ষণ পুরাতন মিশরকে ভাবতে চেষ্টা করল। হঠাৎ একজন বৃদ্ধ বেদুইন আমার সামনে এসে দাঁড়ালো। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমায় লক্ষ্য করলে, তারপর আমার আরও কাছে সরে এসে চুপি চুপি বললে, হুজুর, মমি কিনবেন? খুব ভালো মমি। সেকালকার নানান জিনিস কেনা ছিল আমার একটা মস্ত বাতিক। মমি কাকে বলে সকলেই জানো বোধ হয়। প্রাচীন মিশরীরা বিশ্বাস করত মানুষের প্রাণ বেরিয়ে গেলেও সে মরে না। শেষ বিচারের দিন দেবতাদের কাছে গিয়ে প্রত্যেক মৃত ব্যক্তিকে জবাবদিহি করতেই হয়। ওসিরিস হচ্ছেন শেষ বিচারকর্তা, অমর জীবনের দেবতা। প্রাচীন মিশরীরা মানুষের মৃতদেহগুলোকে রাসায়নিক ঔষধের প্রভাবে নষ্ট হতে দিত না। কবরের ভিতরে সে অক্ষয় দেহগুলোকে তারা রেখে দিত চূড়ান্ত বিচারের দিন ওসিরিসের সামনে গিয়ে আবার তারা জীবন্ত হয়ে নিজেদের কাহিনী বলবে বলে। এইরকম রাসায়নিক ঔষধের প্রভাবে সুরক্ষিত মৃতদেহের নামই মমি। পুরাতন সমাধি খুঁড়ে এমনই অসংখ্য মমি পাওয়া গিয়েছে। পৃথিবীর সব দেশেরই জাদুঘরে ও খেয়ালি মানুষের বাড়িতে খুঁজলে এই রকম মমি আজ দেখতে পাওয়া যায়। কলকাতার জাদুঘরেও একটি মমি ছিল, যদিও সেটি আজ আর আস্ত নেই। অনেক দিন থেকে আমারও একটি মমি কেনবার শখ ছিল। যথেষ্ট দর কষাকষির পর বেদুইন বুড়োর কাছ থেকে যে মমিটা আমি কিনলুম, তার ভিতরে কিছু নূতনত্ব ছিল। এটি হচ্ছে একটি অত্যন্ত বামনের মমি। মাথা 2.5 ফুটের বেশি হবে না। 4000 বছর আগে এই বামন অবতারটি প্রাচীন মিশরের কৌতুকপূর্ণ দৃষ্টি আকর্ষণ করত। সুরক্ষিত মমি বড় একটা চোখে পড়ে না, দেখলেই মনে হয় প্রাণ পেলে আজও যেন এ হেসে খেলে চলে বেড়াতে পারে। এই বামনের মমি নিয়ে সানন্দে জাহাজে গিয়ে উঠল। লোকে বলে আমার বাড়িটি নাকি একটি ছোটখাটো মিউজিয়াম। অতীতের ও বর্তমানের নানান দেশের নানান অদ্ভুত জিনিস দিয়ে আমার বৈঠকখানাটি সাজানো। তারই মাঝখানে একটি গ্লাস কেসের ভিতরে আমি সেই বামনের মমিটিকে দাঁড় করিয়ে রাখল। মা তো রেগে অস্থির। অত্যন্ত ভয় পেয়ে তিনি বলতে লাগলেন, ছি ছি,
গেরস্তের বাড়িতে কোন দেশের কোন জাতের একটা শুকনো পচা মরা সংসারের অকল্যাণ হবে যে। অনেক বন্ধু বিদ্রোহ প্রকাশ করলো। এ কি অনিন্দ, তোর কি মাথাটা পুরো খারাপ হয়ে গেল নাকি? ঘরে সব কি ভয়ঙ্কর জিনিস তুলে এনেছিস। কোনো বেশি ভীতু বন্ধু সন্ধ্যার পরে আমার ঘরে আর ঢুকতে রাজি হতো না। আমি কিন্তু সমান অটল। অনিন্দ বাবু, চা এনেছি, খেয়ে নিন। ও, চা এসে গেছে? দাও, কত হলো বলো। তোমার ওই মমিটা বাড়িতে রাখার পর তারপর কি হয়েছিল? সকলকে বোঝাতে লাগলুম কোনো ভয় নেই, মরা গরু ঘাস খায় না। 4000 বছর আগে যে মরেছে, এই বিংশ শতাব্দীতে আর সে কাউকে ভয় দেখাতে পারবে না। কিন্তু মাসখানেক পর থেকে একটা নতুন ব্যাপার লক্ষ্য করতে লাগলো। যখন মমিটা কিনেছিলুম তখনই বামন মূর্তির 2 চোখ ছিল বন্ধ, কিন্তু আজকাল দেখছি এর চোখ দুটো ধীরে ধীরে খুলে আসছে। মাস 2 পরে সেই বামন সম্পূর্ণরূপে চোখ মেলে তাকালে, যদিও সে চোখে পলক পড়ে না এবং তাতে জীবনের কোনো লক্ষণই নেই, তবু এমন অস্বাভাবিক ব্যাপার দেখে আমারও মনটা কেমন খুঁতখুত করতে লাগলো। কিন্তু আমার এক ডাক্তার বন্ধু শেষটা আমায় বুঝিয়ে দিলে, ও এমন কিছু নয়, জলবায়ুর পরিবর্তনের জন্য ব্যাপারটা ঘটে। জলবায়ুর পরিবর্তনে যেমন দরজা জানলার কাজ ফাঁক হয়ে যায়, এও এমনটাই আর কি। ডাক্তার বন্ধুর কথা শুনে আমার মনের খটকা দূর হয়ে গেল। কিন্তু দিন কয় পরে আর এক আশ্চর্য কাণ্ড। অনেক রাতে আমার ঘুম ভেঙে গেল। বিছানায় শুয়ে শুয়েই শুনলুম বাইরের ঘর থেকে কিসের যেন শব্দ আসছে, যেন কেউ কোনো এক আলমারির কাঁচের ওপরে ঘন ঘন করাঘাত করছে। কি ব্যাপার, বৈঠকখানায় চোর টোর ঢুকলো নাকি? ধর্মরিয়ে বিছানার উপরে উঠে বসল। সঙ্গে সঙ্গে রাত্রি স্তব্ধতা ভেঙে আরো জোরে আর একটা শব্দ হলো। ঝনঝন করে যেন এক রাশ কাঁচ ভেঙে পড়ল। আমি আর স্থির থাকতে পারলুম না। চোর ধরবার জন্য দ্রুত পদে বাইরের ঘরে গিয়ে হাজির হলুম। তাড়াতাড়ি আলো জ্বাললুম, কিন্তু চোর টোর কিছুই দেখতে পেলুম না। কেবল গ্লাস কেসটা ভাঙা, বামনের মমিটা ঘরের মেঝের উপরে উপুর হয়ে পড়ে আছে। অবাক হয়ে গেলুম বটে, তবু মনকে এই বলে প্রবোধ দিল, হয়তো কোনো গতিকে মমিটা টোলে কাঁচের উপরে এসে পড়াতে গ্লাস কেসটা ভেঙে এই ব্যাপার ঘটেছে। পরদিন গ্লাস কেসটা মেরামত করিয়ে মমিটাকে তার ভিতরে আবার রেখে দিলুম। কারোকে ব্যাপারটা জানানোর দরকার মনে করলুম না। যদি বলি হাজার হাজার বছরের পুরনো মমি আমার গ্লাস কেস ভেঙে পালাবার চেষ্টা করেছে, তাহলে লোকে আমাকে পাগলের ওষুধ খেতে বলবে। সত্যি সত্যি তা অসম্ভব। শরীরটা সেদিন ভালো ছিল না। সন্ধ্যার সময় রাত্রের আহারাদি সেরে নিয়ে বৈঠকখানার সোফায় বসে বিশ্রাম করছিলাম। হঠাৎ দারোয়ান এসে হাজির হলো। একজন বিদেশি লোক আমার সঙ্গে নাকি দেখা করতে এসছে। আগন্তুকের একখানা কার্ড সে আমায় দিয়ে বললে, বাবু, আপনার সঙ্গে একজন দেখা করতে চাইছে, এই নিন তার কার্ড, আপনাকে দিতে বলল। তাতে লেখা রয়েছে এমিন পাসা, কায়রো। বিস্মিত হলু। ইজিপ্টের রাজধানী কায়রো, সেখানকার কাউকে আমি চিনি না। কে এমিন পাসা? আমার কাছে তার কি বা দরকার? যাই হোক, দারোয়ানকে বললাম তাকে ভেতরে পাঠিয়ে দিতে। মিনিট খানেক পরে যে মূর্তি ঘরের দরজার কাছে এসে দাঁড়ালো, তাকে দেখবার কল্পনা আমি করিনি। মাথায় সে প্রায় 6 ফুট উঁচু, তার উপরে একটা ফেস টুপি থাকার দরুন তাকে আরো বেশি লম্বা দেখাচ্ছিল। চওড়ায় তার দেহ রীতিমতো শীর্ণ, একটা কমফোর্টার দিয়ে প্রায় তার সারা মুখ ও গলা ঢাকা। তার ভিতর থেকে দেখা যাচ্ছে কেবল চশমা পরা দুটো তীক্ষ্ণ চোখ আর নাক ও গালের সামান্য অংশ মাত্র। পরনে হাঁটু পর্যন্ত ঝোলানো একটা কোট আর ইজের। আগন্তুককে দেখেই মনের ভিতরে কেমন একটা অজানা অদ্ভুত ভাব জেগে উঠল। অত্যন্ত ভরাট গলায় আগন্তুক ইংরেজিতে জিজ্ঞাসা করলেন,
আপনি কি মিস্টার সেন? আগন্তুকের চোখের দৃষ্টি এত প্রখর যে সেদিকে তাকানো যায় না। চোখ নামিয়ে আমি বললাম, বসতে আজ্ঞা হোক মিস্টার এমিন পাসা। আপনার জন্য আমি কি করতে পারি?" এমিন পাসা আমার সামনের একখানা চেয়ারে বসে পড়লেন। তারপর ধীরে ধীরে বললেন, "মিস্টার সেন, সুদূর কায়রো থেকে আপনার সঙ্গে আমি দেখা করতে এসেছি।" আমি সবিস্ময়ে বললাম, "আমার এতটা সম্মানের কারণ কি জানতে পারি?" এমিন পাসা সামনের টেবিলের উপর ঝুঁকে পড়ে বললেন, "মিস্টার সেন, খামেনের মমি আপনার কাছে আছে?" খামেন? খামেন কি? খামেন ছিল 4000 বছর আগে মিশরের এক বামন পুরোহিত। মাস কয় আগে খামেনের সমাধি থেকে তার মমিটা একজন বেদুইন চুরি করেছে। ওসিরিসের অভিশাপে সেই হতভাগ্য বেদুইন আজ আর বেঁচে নেই। কিন্তু খবর পেলুম খামেনের মমিটা আপনার কাছেই আছে। আমি বললাম, "হ্যাঁ, কিন্তু সেই মমিটা তো আমি টাকা দিয়ে কিনে নিয়েছি।" এমিন পাসা পকেট থেকে একতাড়া নোট বের করে বললেন, "কত টাকা পেলে আপনি খামেনের মমি আবার ফিরিয়ে দিতে পারেন?" আমি একটু বিরক্ত স্বরে বললাম, "মমিটা বেচবো বলে আমি কিনিনি। টাকার লোভ আমাকে দেখাবেন না।" এমিন পাসা তার দুই কনুই টেবিলের উপরে স্থাপন করে হাত দুখানা কপালের উপর এমনভাবে রাখলেন যে তার দুটো চোখ আমার চোখের আড়াল হয়ে গেল। সেই অবস্থায় তিনি বললেন, "মিস্টার সেন, খামেনের মমির ওপরে আপনার কোনো দিনই কোনো দাবি থাকতে পারে না।" আমি হেসে বললাম, টাকা দিয়ে কিনেও ওর ওপরে যদি আমার দাবি না থাকে তবে কার দাবি আছে?" অত্যন্ত গম্ভীর স্বরে এমিন পাশা বললেন, "মিস্টার সেন, ওই মমির উপরে কোনো দিনই কোনো মানুষের দাবি থাকতে নেই। মমি টাকা দিয়ে কিনবার জিনিস নয়, ওসিরিস তাকে গ্রহণ করেছেন।" আমি হেসে উঠে বললাম, "ওসিরিস? সে তো কেলে রূপকথার দেবতা।" এমিন পাশার সারা দেহের উপর দিয়ে যেন একটা কম্পনের বিদ্যুৎ খেলে গেল। হঠাৎ চেয়ারের উপরে সিধে হয়ে বসে কঠিন কর্কশ্বরে তিনি বললেন, "না, ওসিরিস রূপকথার দেবতা নন। আজকের এই দুদিনের সভ্যতা মানুষকে অন্ধ আর বিভ্রান্ত করে তুলেছে, তাই তারা এমন কথা বলতে সাহস করে। ওসিরিস হচ্ছেন সর্বশক্তিমান, অমর জীবন দাতা। প্রাণ গেলেও মানুষের আত্মা বর্তমান থাকে। প্রত্যেক মানুষের আত্মার দেহ ওসিরিস গ্রহণ করেন। শেষ বিচারের দিন পর্যন্ত সে দেহ তাঁরই তত্ত্বাবধানে থাকে। ভূত, ভবিষ্যৎ, বর্তমানে তিনি ছাড়া আর কারোরই মানুষের মৃতদেহের উপরে কোনো অধিকার নেই।" আমি অবহেলা ভরে বললাম, "বেশ, তাহলে ওসিরিস নিজে এসে যেদিন দাবি করবেন সেদিন আমি খামেনের মমি তাকে ফিরিয়ে দেব।" এমিন পাসা আচম্বিতে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠে চিৎকার করে বললেন, "নির্বোধ মানুষ, তাই নাকি?" বলেই তিনি একটানে তার মুখের কমফোর্টার ও মাথার টুপিটা খুলে ফেললেন, চশমাখানা টেনে একদিকে ছুঁড়ে ফেলে দিলেন। তারপর আমার স্তম্ভিত দৃষ্টি এক অভাবিত অসম্ভব দৃশ্য দেখলে। এমিন পাসার কাঁধের উপর যে মুখখানা জেগে রয়েছে তা কোনো জ্যান্ত মানুষের মুখের মতো নয়। সে হচ্ছে হাজার হাজার বছরের পুরনো অত্যন্ত বিশুষ্ক এক নরদেহ, অর্থাৎ ভীষণ মমির মুখ। মাথার উপর থেকে বিশীর্ণ মুখের দুপাশে তৈলহীন পিঙ্গল কেশপাশ লটপট করে দুলছে। চিবুক থেকে তেমনি রুক্ষ সহস্রগুচ্ছ বুকের উপরে ঝুলে পড়েছে। এ মুখ আমি ইজিপ্টের জাদুঘরে দেখেছি। এ হচ্ছে ওসিরিসের প্রস্তর মূর্তির মুখ। মাথা ঘুরতে লাগলো।
সারা দেহ অবশ হয়ে এলো। ধীরে ধীরে আমার আমার জ্ঞান বিলুপ্ত হয়ে গেল। আমি আমি সেই সময় এক অদ্ভুত বিভৎস অমানুষিক কণ্ঠস্বরে শুনতে পেলাম, কামেন 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 কামেন, জাগ্রত হও, তুমি তুমি আমার জাগ্রত হও। যখন আমার জ্ঞান হলো, দেখলাম আমি সোফার উপরে শুয়ে রয়েছি। মাথার কাছে বসে আমার মা মুখে চোখে জলের ঝাপটা দিচ্ছেন। সব কথা আমার মনে পড়ে গেল। তাড়াতাড়ি উঠে বসলুম। মা উদ্বিগ্ন স্বরে বললেন, হ্যাঁ বাবা, তোর কি হয়েছিল বাবা? এখানে অত গোলমাল হচ্ছিলই বা কেন? আর ওই গ্লাস কেসটাই বা ভাঙলো কেমন করে? আমি এক লাফে দাঁড়িয়ে উঠে দেখি গ্লাস কেসটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তার ভিতরে বামনের সেই মমিটা আর নেই। তাড়াতাড়ি ফিরে বললুম, মা মা এখানে আর কাউকে দেখতে পেয়েছো? মা কিছুই বলতে পারলেন না। চেঁচিয়ে দারোয়ানকে ডাকলুম। তার মুখে জানলুম ফটক দিয়ে কেউ বাইরে বেরিয়ে যায়নি। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও এমিন পাসা বা সেই মমির কোনোই পাত্তা পাওয়া গেল না। ঘরের মেঝে শুধু কুড়িয়ে পেলুম এমিন পাসার সেই টুপি, চশমা, কমফোর্টার, জামা, ইজের এক জোড়া জুতো। আমি কি অসুস্থ দেহে কোনো বিশ্রী স্বপ্ন দেখেছি, নাকি কোনো চোর ছদ্মবেশে আমাকে ভয় দেখিয়ে ঠকিয়ে মূল্যবান মমিটাকে চুরি করে নিয়ে গেল? সে হদিশ আজও পাইনি। বাবা, কি ভয়ঙ্কর! তাহলে ঘটনাটা কেমন লাগলো? দারুণ দারুণ, ফাটাফাটি। মামা, কাল কিন্তু আর একটা গল্প চাই। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। তার আগে জীবন্ত অ্যানিমেশনকে সাবস্ক্রাইব করতে হবে, মনে থাকে যেন। আর হ্যাঁ, তোমরাও যদি পাফলে অ্যাপটা ডাউনলোড করতে চাও, ডেসক্রিপশনে লিংক আছে, ঝটপট ডাউনলোড করে নাও। আজকের জন্য বিদায়।